রাহুল গান্ধীর কাকাবাবু মানে সঞ্জয় গান্ধী কি তার আসল কাকা ছিলেন না? সঞ্জয় গান্ধী কি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর একটি সৎ ভাই ছিল? ইন্দিরা গান্ধীর কি কোনো ধরনের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ছিল? সর্বোপরি সঞ্জয় গান্ধীকে নিয়ে এত বিবাদ বিতর্ক কেন? সঞ্জয় গান্ধী কি একজন ভালো নেতা নাকি ছিলেন একটি তানাশা মানে ডিক্টেটর? আসুন আজ আমি আর আপনারা মিলে সঞ্জয় গান্ধী সম্পর্কিত ইতিহাসের কিছু না শোনা তথ্য নিয়ে আলোচনা করি। নমস্কার বন্ধুরা, সঞ্জয় গান্ধী এমন একটি নাম যার জীবন অনেক বিতর্কের সাথে জড়িত। প্রথমে ওনার পজিটিভ সাইডগুলো নিয়ে চলুন আজকে একটু কথা বলি। সঞ্জয় গান্ধীর শৈশব ছিল সাধারণ এবং বিশেষ, কারণ তিনি নেহেরু গান্ধী পরিবারের মতো একটি মর্যাদাপূর্ণ রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সঞ্জয় গান্ধী 14 ডিসেম্বর 1946 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ইন্দিরা গান্ধীর ছোট ছেলে। নেহেরু পরিবারের অংশ হওয়ার কারণে তিনি একটি সমৃদ্ধ এবং রাজনৈতিক পরিবেশেই বড় হয়েছিলেন। তিনি দেরাদুনের বিখ্যাত ওয়েলহাম স্কুল এবং দুন স্কুলে পড়াশোনা করেছেন। যাই হোক, সঞ্জয় পড়াশোনায় কিন্তু খুব বেশি আগ্রহী ছিলেন না এবং আনুষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করতেও তিনি পারেননি। শৈশব থেকেই সঞ্জয় গান্ধীর গাড়ি এবং মেশিনের প্রতি গভীর আগ্রহ ছিল। পরে তিনি ইংল্যান্ডের রোলস রয়েলস কোম্পানিতে ইন্টার্ন হিসাবে কাজও করেন এবং মেকানিক্যাল জ্ঞান অর্জন করেন। শৈশব থেকেই সঞ্জয় গান্ধীর স্বভাব ছিল স্বাধীন ও একদম একগুঁয়ে। তিনি প্রায়শই নিজের সিদ্ধান্ত নিজে নিতে পছন্দ করতেন এবং তাকে তার বড় ভাই রাজীব গান্ধীর চেয়ে বেশি সাহসী এবং উদ্যমী বলে মনে করা হতো। সঞ্জয় তার দিদিমা কমলা নেহেরু এবং দাদু জওহরলাল নেহেরুকে খুব স্নেহ করতেন। নেহেরু পরিবারের সংস্কার ও মূল্যবোধ তার ব্যক্তিত্বের উপর গভীর প্রভাব ফেলেছিল। তার শৈশবের বিশেষ গুণাবলী সম্পর্কে বলতে গেলে সঞ্জয় গান্ধীর শৈশব ছিল নেতৃত্বের ক্ষমতা, সাহস এবং নতুন জিনিস শেখার আগ্রহে পূর্ণ। আর অন্যদিকে তার পড়াশোনার অভাব এবং একগুঁয়ে প্রকৃতি তার ব্যক্তিত্বকে প্রভাবিত করছিল। ছোটবেলা থেকেই সঞ্জয় একজন সাহসী এবং উচ্চাকাঙ্ক্ষী হয়ে বেড়ে ওঠেন, কিন্তু কখনো কখনো উনার এই সাহস এবং উচ্চাকাঙ্ক্ষা উনাকে অনেক বিতর্কের মধ্যেও জড়িয়ে ফেলেছিল। যেমন আগেই বলেছি যে সঞ্জয় গান্ধীর গাড়ি এবং মেশিনের উপর খুব আগ্রহ ছিল। তার স্বপ্ন ছিল প্রতিটি ভারতীয় পরিবারের কাছে যেন একটি সাশ্রয়ী মূল্যের ছোট্ট গাড়ি থাকে। আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি 1971 সালে মারুতি মোটরস লিমিটেডের প্রতিষ্ঠা করেন। কিন্তু তা সত্ত্বেও মারুতি প্রকল্পে প্রাথমিক সমস্যা ছিল, যেমন মারুতি প্রকল্পের অধীনে তৈরি প্রথম গাড়িটি পুরোপুরি সফল হতে পারেনি। কোম্পানির পর্যাপ্ত প্রযুক্তিগত দক্ষতা বা আর্থিক স্থিতিশীলতাও ছিল না। ব্যবস্থাপনা ও মান নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল। সঞ্জয় গান্ধী 1980 সালে একটি বিমান দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুর পর প্রকল্পটি পরিচালনায় চ্যালেঞ্জ আসে আরও বেড়ে যায়। 1981 সালে ভারত সরকার জাপানি কোম্পানি সুজুকির সাথে একটি পার্টনারশিপ করে, আর এরপরই মারুতি সুজুকি প্রতিষ্ঠিত হয়, যা ভারতের গাড়ি শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যায়। সঞ্জয় গান্ধীর এই স্বপ্ন তার মৃত্যুর পর পূরণ হয়েছিল, কিন্তু তিনি ভারতীয় অটোমোবাইল শিল্পের ভিত্তি স্থাপন করে গেছিলেন। ইন্দিরা গান্ধীর সমর্থন এবং সরকারের সহায়তায় প্রকল্পটি আজ ভারতের অন্যতম সফল অটোমোবাইল কোম্পানিতে পরিণত হয়েছে। মারুতি সুজুকি এখনো ভারতের রাস্তায় সবচেয়ে পছন্দের গাড়ি। সঞ্জয় গান্ধী ভারতীয় রাজনীতিতে তরুণদের নতুন নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি দেশে অনেক সংস্কার আনার চেষ্টাও করেছিলেন, যেমন জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং হরিত পর্যাবরণ প্রচার। সঞ্জয় গান্ধীকে একজন সাহসী এবং দৃঢ় প্রতিজ্ঞ নেতা হিসেবে দেখা যেত, যিনি তার কথায় অটল থাকতেন। এই কারণে অনেকের মনে হতো যে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হলেও সঞ্জয় গান্ধী ইন্দিরার পেছনেই সরকারকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছিলেন। কিন্তু বন্ধুরা, প্রতিটি মানুষের যেমন অনেক গুণ থাকে, তেমনি তার অনেক ত্রুটিও থাকে, এবং যখন ত্রুটিগুলো বিবাদপূর্ণ হয় তখন সেগুলি আলোচনার বিষয় হয়ে ওঠে। এ কারণে সঞ্জয় গান্ধীকে নিয়েও বারবার আলোচনা হতেই থাকে। সঞ্জয় গান্ধীর নাম ভারতীয় রাজনীতিতে অনেক বিতর্কের সাথে জড়িত ছিল, বিশেষ করে 1975 থেকে 1977 সালের সময়ে, যখন ওনার মা ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা মানে ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন। ওনার নেতৃত্বে এমন অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা আজও আলোচনা সমালোচনার বিষয়। সঞ্জয় গান্ধীর রাজনৈতিক কর্মজীবন খুবই সংক্ষিপ্ত কিন্তু বিতর্কে ভরা ছিল। তার সমর্থকরা বিশ্বাস করতেন যে তিনি এমন একজন নেতা যিনি দেশে নতুন চিন্তা ভাবনা এবং সাহসী সিদ্ধান্ত নিয়ে এসেছিলেন দেশটিকে এগিয়ে নিয়ে যেতে। অন্যদিকে তার সমালোচকরা তাকে তানাশা মানে ডিক্টেটর এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতীক বলে মনে করেন। পুরুষ ও মহিলাদের নির্বাচন মানে নজবন্দি অভিযানের সময় সঞ্জয় গান্ধীর ভূমিকা বেশ বিতর্কিত ছিল। এই প্রচারণা চালানো হয়েছিল 1975 থেকে 77 সালের মধ্যেই, যখন ভারতে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল। ভারতের ইন্দিরা গান্ধীর সরকারের দ্বারা জারি করা সবচেয়ে জঘন্য জরুরি অবস্থা মানে ইমার্জেন্সি এর সময় ভারতের জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার
পরিবার পরিকল্পনাকে একটি প্রধান নীতি হিসাবে গ্রহণ করেছিল। এই নীতির অধীনে পুরুষ ও মহিলাদের জোর জবরদস্তি বন্ধ্যাত্বকরণের প্রচার করা হয়েছিল। যদিও সঞ্জয় গান্ধী এই সময়ে কোনো আনুষ্ঠানিক সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন না, কিন্তু তার ব্যাপক প্রভাব ছিল এবং ইন্দিরা গান্ধীর সবচেয়ে কাছের উপদেষ্টা হিসাবে তিনি বিবেচিত হয়েছিলেন। তিনি নির্বীজন নজবুদ্দি অভিযানটিকে আগ্রাসীভাবে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছিলেন। এই অভিযানের আওতায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের উপর টার্গেট পূরণের জন্য প্রচন্ড রকমের চাপ সৃষ্টি হয়েছিল। বন্ধুরা, আপনারা হয়তো জানেন এর ফল কি হয়েছিল। লক্ষ্য পূরণের চাপে জোর করে বন্ধ্যাত্বকরণ করা হয়েছিল। দরিদ্র ও বঞ্চিত শ্রেণীর লোকদের জোর করে বন্ধ্যাত্বকরণের জন্য ধরে টেনে হিচড়ে নিয়ে আসা হয়েছিল। পুরুষদের বন্ধ্যাত্বকরণের উপর বেশি জোর দেওয়া হয়েছিল। আর সব থেকে বেশি টার্গেট করা হয়েছিল 16 থেকে 60 বছরের বয়সী মানুষদেরকে। হুমকি, প্রতারণা বা বল প্রয়োগের মাধ্যমে নজবন্দি করানো হয়েছিল, যার কারণে অনেকের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছিল। যাদের বন্ধ্যাত্বকরণ করা হয়েছিল তাদের কিছু সরকারি সুবিধা দেওয়া হয়েছিল বটে, কিন্তু একই সময়ে যারা বন্ধ্যাত্বকরণ প্রত্যাখ্যান করেছিলেন তাদের রেশন কার্ড, চাকরি বা অন্যান্য সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল। সারা দেশে বড় বড় আকারের বন্ধ্যাত্বকরণ ক্যাম্প স্থাপন করা হয়েছিল। চিকিৎসা সুবিধা এবং স্যানিটেশনের অভাবে অনেক লোক গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছিল এবং কেউ কেউ তো মারাও গেছিলেন। এই প্রচারণা ইন্দিরা গান্ধী সরকার এবং সঞ্জয় গান্ধীর ভাবমূর্তিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। এটাকে দরিদ্র ও বঞ্চিত শ্রেণীর বিরুদ্ধে দমনমূলক নীতি হিসাবে দেখা হয়ে থাকে। সমালোচকরা বলেছেন যে নির্বীজন বন্ধ্যাত্বকরণ অভিযানের সময় সঞ্জয় গান্ধীর মনোভাব ছিল কর্তৃত্ববাদী এবং অমানবিক। তার বিরুদ্ধে প্রশাসন ও পুলিশের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগও বারবার ওঠে। সঞ্জয় গান্ধীর বন্ধ্যাত্বকরণ অভিযান জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে শুরু হতে পারে, কিন্তু যেভাবে এটি বাস্তবায়ন করা হয়েছিল তা একটি বড় বিতর্ক তৈরি করেছিল। এটি তার রাজনৈতিক উত্তরাধিকারের একটি দিক যা আজও সর্বাধিক সমালোচনার বিষয়। তবে এটাও সত্য যে সঞ্জয় গান্ধীর এই কঠোর সিদ্ধান্তের কারণে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার এক মুহূর্তের মধ্যে কমে গেছিল। অন্যথায় আজ এই সংখ্যা 200 কোটি পার হয়ে যেত। তো বন্ধুরা, চলুন সঞ্জয় গান্ধীর স্বৈরাচারী নীতির উদাহরণ দেওয়া যাক এবার। সঞ্জয় গান্ধী বন্ধ্যাত্বকরণ অভিযান এবং অন্যান্য জরুরি সরকারি কর্মসূচির প্রচারের জন্য বলিউড অভিনেতাদেরকে ডেকে পাঠিয়েছিলেন, ওদের আশ্রয় নিয়েছিলেন। এর অধীনে রেডিও, টেলিভিশন এবং অন্যান্য মাধ্যমে চলচ্চিত্রের গান ও শিল্পীদের ব্যবহার করা হতো। সরকারি কর্মকর্তারা কিশোর কুমারের সঙ্গেও যোগাযোগ করেছিলেন এবং তাকে সরকারি প্রচারণায় অংশগ্রহণ করতে বলেছিলেন। কর্তৃপক্ষ তাকে গান গাওয়ার এবং বন্ধ্যাত্বকরণ এবং অন্যান্য সরকারি নীতি প্রচারের জন্য প্রোগ্রামে যোগ দেওয়ার অনুরোধ জানায়, কিন্তু কিশোর কুমার কঠোরভাবে এই প্রস্তাবটিকে প্রত্যাখ্যান করে দেন। তিনি স্পষ্টতই সরকারি প্রচারে অংশ নিতে অস্বীকার করে দেন। আর বন্ধুরা, জানেন এর ফল কি হয়েছিল? হ্যাঁ, অমর শিল্পী কিশোর কুমারের প্রত্যাখ্যানে ক্ষুব্ধ হয়ে সঞ্জয় গান্ধী এবং কংগ্রেস সরকার অল ইন্ডিয়া রেডিও AIR এবং দূরদর্শনে তার গান ব্যান করে দেয়। এই সময়ে রেডিও ও টেলিভিশনে কিশোর কুমারের গান বাজানো হয়নি। সঞ্জয় গান্ধীর বাবার কথা বলার আগে চলুন ওনার মা ইন্দিরা গান্ধীর সঙ্গে সঞ্জয় গান্ধীর কি ধরনের সম্পর্ক ছিল তা নিয়ে একবার কথা বলা যাক। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার ছেলে সঞ্জয় গান্ধী সম্পর্কিত অনেক গল্প রয়েছে। এর মধ্যে কিছু গল্প রয়েছে যার সত্যতা কখনোই প্রমাণ করা যায়নি। এমনই একটি গল্প আছে সঞ্জয় তার মা ইন্দিরাকে চর মারা। সঞ্জয় গান্ধী এবং ইন্দিরা গান্ধীর অনেক বিষয়ে মতপার্থক্য ছিল, বিশেষ করে জরুরিকালীন অবস্থার সময় 1975 থেকে 1977। এটা বিশ্বাস করা হয় যে সঞ্জয় গান্ধী কখনো কখনো তার সিদ্ধান্ত এবং কাজের শৈলীতে খুব আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন। কিছু লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক দাবি করেছিলেন যে সঞ্জয় গান্ধী তার মায়ের উপর রাগ করে তার উপর হাত তুলেছিলেন, সম্ভবত তার কিছু সিদ্ধান্তের সাথে দ্বিমতের কারণে। আমেরিকার একটি পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্টে একটি খবর প্রকাশিত হয়েছিল যেখানে সাংবাদিক অ্যান্ড্রু সিমন্স এক সূত্রের মাধ্যমে এই খবর লিখেছিলেন। সঞ্জয় গান্ধী নাকি তার মা ইন্দিরাকে 6 বার চর মেরেছিলেন বলে ওই প্রতিবেদনটিতে দাবি করা হয়েছিল। এক ডিনার টেবিলে এই ঘটনা ঘটে বলেও দাবি করা হয়। এ খবর দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। অন্যান্য বিদেশি মিডিয়াও এই খবরটিকে ব্যাপকভাবে চালিয়েছিল। তবে এই খবরের সত্যতা নিয়ে সংশয় ছিল, আর এই খবর কখনোই প্রমাণ করা হয়নি। 1977 সালে বিবিসির ডেভিড ফ্রস্ট ইন্দিরা গান্ধীর সাথে এক সাক্ষাৎকার নেওয়ার সময় তাকে এই বিষয়ে প্রশ্নও করেছিলেন। ইন্দিরা এর জবাব দিতে গিয়ে বলেছিলেন যে যদি তার বাবা জওয়াহরলাল নেহরু সেখানে থাকতেন তবে তিনি এটিকে একটি ফ্যান্টাস্টিক ননসেন্স বলতেন। কেউ তাকে চর মারেনি। যতদূর সঞ্জয়ের কথা, তিনি আজ পর্যন্ত কাউকে চর মারেননি। ইন্দিরা গান্ধীর বক্তব্য এটাই ছিল।
সঞ্জয় গান্ধী সম্পর্কে সবচেয়ে বিতর্কিত কথা যেমনটি KN রাওয়ের বই দ্য নেহেরু ডাইনেস্টিতে খোলাখুলিভাবে বলা হয়েছে যে এই লোকটি মানে সঞ্জয় গান্ধী সর্বোপরি ফিরোজ খানের নাকি ছেলেই ছিলেন না। তিনি আসলে ইন্দিরা গান্ধীর আরেক ইসলামিক আত্মীয় বা বন্ধু স্থানীয় ব্যক্তি মোহাম্মদ ইউনুসের ছেলে ছিলেন। মোহাম্মদ ইউনুস ইন্দিরা গান্ধী ও তার পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি একজন সিনিয়র কূটনৈতিক ছিলেন এবং নেহেরু গান্ধী পরিবারের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাদের ঘনিষ্ঠতার কারণে কিছু লোক গুজব ছড়ায় যে সঞ্জয় গান্ধী নাকি মোহাম্মদ ইউনুসেরই ছেলে। আর মোহাম্মদ ইউনুস তার আত্মজীবনী পার্সনস প্যাশনস অ্যান্ড পলিটিক্সে এই গুজবকে ভিত্তিহীন বলেছেন এবং তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন আসলে এই ধরনের গুজব বেশিরভাগই রাজনৈতিক প্রতিপক্ষরা কোনো ব্যক্তি বা পরিবারকে হেয় করার উদ্দেশ্যে ছড়িয়ে থাকে। সঞ্জয় গান্ধীর নেতৃত্বে 1975-77 সালের জরুরি অবস্থার সময় বস্তি ডেমোলিশন ঝুগ্গি বস্তি ডেমোলিশন বা অপসারণ অভিযান চালানো হয়েছিল। দিল্লিতে অনুমোদিত বস্তিগুলির অপসারণ এবং শহরটির সৌন্দর্যকরণ করার লক্ষ্যে প্রচারটি করা শুরু হয়েছিল। বস্তি উচ্ছেদের প্রক্রিয়া ছিল খুবই একটি ভুল সিদ্ধান্ত। সরকার বস্তি অপসারণের জন্য জোরদার পদক্ষেপ নিয়েছিল। বুলডোজার এবং বিশাল পুলিশ বাহিনী ব্যবহার করে হাজার হাজার বস্তিকে দুমড়ে মুচড়ে গুড়িয়ে ভেঙে ফেলা হয়েছিল। লোকজনকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছিল, তাদের গৃহহীন করা হয়েছিল। সরকার দাবি করেছিল যে পুনর্বাসনের অংশ হিসেবে বস্তিবাসীদের নতুন করে বাড়ি বানিয়ে দেওয়া হবে। এই পুনর্বাসন পরিকল্পনা অসম্পূর্ণ থেকে যায় এবং অধিকাংশ মানুষ পর্যাপ্ত সুযোগ সুবিধা পাননি। বলা হয়ে থাকে যে সঞ্জয়ের অন্যতম প্রিয় মানুষ ছিলেন রুকসানা সুলতানা, যাকে গ্ল্যামার গার্ল অফ ইমার্জেন্সি বলেও অভিহিত করা হয়। তিনি ছিলেন বলিউড অভিনেত্রী অমৃতা সিং এর মা। একবার সঞ্জয়ের সাথে রুকসানার সফরকালীন সময়ে তিনি বলেছিলেন যে তিনি লালকেল্লার সামনের বস্তিগুলিকে পছন্দ করছেন না। তারপর আর কি, এরপরে বস্তিগুলিকে খুব নির্মমভাবে সরিয়ে ফেলা হয়েছিল এবং জায়গাটিকে একদম পরিষ্কার করে ফেলা হয়েছিল। সঞ্জয় গান্ধীকে ভারতীয় রাজনীতির একজন ডিক্টেটর নেতা হিসেবে দেখা হয়ে থাকে। ইতিহাস সঞ্জয় গান্ধীকে একটি জটিল এবং বিতর্কিত ব্যক্তিত্ব হিসাবে দেখিয়েছে, যার কাজ এবং প্রভাব ভারতীয় রাজনীতিতে গভীর দাগ ফেলেছিল। বন্ধুরা, আপনাদের মতে সঞ্জয় গান্ধী কি একজন ভালো নেতা ছিলেন নাকি একজন ডিক্টেটর? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা খুশি থাকুন, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।